হ্যাঁ হ্যাঁ, ওটা ইনস্টল করছি আমি। এটা অ্যাক্টিভ হইতে একটু সময় লাগবে, অ্যাক্টিভ হয়ে যাবে আশা করি আজকে রাতে। ইনস্টল করছি আমি। আপনি ওই আপনার ফেসবুক থেকে আমাকে একটু নক করেন, মেসেজ দেন, আমি আপনাকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো যে অ্যাক্টিভ হয়েছে, অ্যাক্টিভ হয়েছে আমার কাছে মেইল চলে আসছে। জাস্ট ওরা এখন অ্যাক্টিভ করলেই হয়তো বা 2 এক ঘন্টার মধ্যে অ্যাক্টিভ করে ফেলবে। আমি সকালেই নক দেন, আমি আপনাকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। না, এসএসএলটা একটু সময় লাগে, 12 ঘন্টার মতো সময় নেয় আর কি ওরা ডাউনলোড পুরো প্রসেসটাই করতে। আচ্ছা ঠিক আছে। ওকে। সো আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো যে অ্যাঙ্কর টেক্সট লিঙ্ক। এটা নিয়ে আলোচনা করতেছিলাম। অ্যাঙ্কর টেক্সট লিঙ্কটা কি? দেখুন, এখানে একটা লেখা আছে, একটা আর্টিকেল। এই আর্টিকেলটার মধ্যে লেখা আছে, লেখার পরে এই জায়গাটাতে নিচের দিকে যখন আমরা আসি, এখানে এটা একটা, এই যে একটা পার্মালিঙ্ক দেওয়া আছে এখানে দেখেন। এই পার্মালিঙ্কে ক্লিক করলেও আমরা একটা জিনিস পাবো, সো একটা। আবার এখানে দেখুন লেখা আছে, দেখুন আর একটা জিনিস দেওয়া আছে, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। এখন এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাতে যদি আমি ক্লিক করি তাহলে কি ঘটনা ঘটে দেখেন। আর একটা ওয়েবসাইটে চলে আসছে, এই যে দেখেন, আর একটা ওয়েবসাইটে চলে আসলাম। আমি কিন্তু ছিলাম আর এক জায়গায়, সেখান থেকে ছেড়ে আমি তার কাঙ্ক্ষিত ওয়েবসাইটে চলে গেলাম। এখন এই যে লিঙ্কটা এখানে, এই লিঙ্কের কোনো জায়গায় কি এই কোম্পানির ওয়েবসাইটের কিছু লেখা আছে কোনো জায়গায়? দেখেন আছে কিনা। এখানে কিন্তু আমরা দেখতেও পাচ্ছি না যে এটার ভিতরে কি আছে কি নাই। তার মানে কি দাঁড়ালো, একটা লেখার মাধ্যমে একটা লিঙ্ক তৈরি করা কি বলা হয়? অ্যাঙ্কর টেক্সট লিঙ্ক। আমি চোখে দেখতে পারতেছি একটা ভাই এটা লেখা। তো স্যার, এটা ভাই কি এটা তো যে হাইপার কোনো লিংক হতে না? পারে, তাই না? হ্যাঁ, এটা কি হাইপার লিংক না? না, এটা অ্যাঙ্কর টেক্সট লিঙ্ক। ভাই এটা তো যে কোনো লেখা হতে পারে, এটা এলআইএন কেও তো হতে পারে। হ্যাঁ হ্যাঁ, লিঙ্ক। এটা তো যে কোনো লেখা হতে পারে, একটা নামও তো হতে পারে, তাই না? হ্যাঁ, এই যে দেখেন পুরো সেন্টেন্সটার সাথেই কিন্তু এটা মিলানো আছে। দেখেন যে ফার্নিচার সিস্টেম ইন্ডিয়া লিডিং অফিস ফার্নিচার ম্যানুফ্যাকচারার্স, তারা কিন্তু একটা পুরো সেন্টেন্স লিখছে এখানে। সেন্টেন্সের মাঝখানে দুইটা ওয়ার্ড দিয়ে একটা লিঙ্ক তৈরি করেছে। তাহলে হাইপার লিংকের মধ্যে পার্থক্যটা কি হবে? আপনাদেরকে আমি দেখাই, দেখেন। ধরেন আমরা এখানে কিছু লিখলাম, অনেক কিছু লেখালেখি করলাম। এরপর আমি লিখলাম যে if you want to know more please visit here। এভাবে লিখলাম। লেখার পরে এই যে ভিজিটটাকে যদি আমি লিঙ্ক বানাইতে চাই এখন, দেখেন তাহলে আমি কি করব, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এটাতে ক্লিক করব হাইপার লিঙ্কে। তারপরে এখানে আমি কোন জায়গায় নিয়ে যেতে চাচ্ছি সেটা আমি দেখবো। তার নিয়ে যেতে চাচ্ছি ধরেন www.elitepaint.com.bd, এটা দেখেন। এখন এটা একটা লিঙ্ক হয়ে গেছে, এই যে দেখেন। এখন যদি আমি এখানে ক্লিক করি, মানুষ দেখতেছে ভিজিট লেখা, বাট আমি যদি ভিজিটের উপর ক্লিক করি আমি চলে যাবো কিন্তু এখন এলিট পেইন্টের ওয়েবসাইটের ভিতরে। এই যে লেখাটা, যে যিনি কোশ্চেন করছেন যে হাইপার লিঙ্কের সাথে এই লিঙ্কের পার্থক্য কি, দেখুন। আপনি যেটা ভিজিবল দেখবেন সেটা হলো আপনার অ্যাঙ্কর টেক্সট। এটা হলো অ্যাঙ্কর টেক্সট। কোনটা? এই ভিজিট লেখাটা হলো অ্যাঙ্কর টেক্সট। আর এই ভিজিটের পিছনে যে আমি লিঙ্কটা বসাই দিছি সেটা হলো এই অ্যাঙ্কর টেক্সটের জন্য হাইপার লিঙ্ক। বিষয়টা ক্লিয়ার জি হয়? স্যার, বুঝতে পারছি। বিষয়টা জি ক্লিয়ার স্যার, হয়? বুঝতে পারছি। যেটা আমি সচক্ষে দেখবো সেটা হলো আমার জন্য অ্যাঙ্কর টেক্সট, আর যেটা ক্লিক করলে যে রেজাল্টটা চলে আসবে সেটা হলো আমার জন্য হাইপার লিঙ্ক। ক্লিয়ার? স্যার, ভেরি গুড। তাহলে আমরা কি করলাম, অ্যাঙ্কর টেক্সটটা বুঝলাম যে আমরা একটা লেখার মধ্যেই আমরা একটা লিঙ্ক তৈরি করে যেটা দিতে পারি সেটা হলো আমার অ্যাঙ্কর টেক্সট। ওকে। এরপর হলো পেজ র্যাঙ্ক। এটাকে এসইওর ভাষায় সংক্ষেপে বলা হয় পিআর। পিআর, পেজ র্যাঙ্ক, পিআর। পিআর, পেজ র্যাঙ্ক বলতে আমরা যেটা বুঝি যে এক একটা ওয়েবসাইটের এক একটা র্যাঙ্কিং নাম্বার থাকে।
হ্যাঁ, পৃথিবীতে যত ওয়েবসাইট আবিষ্কার হয়েছে, যত ওয়েবসাইট অনলাইনে আছে, প্রত্যেকটা ওয়েবসাইটের একটা র্যাঙ্ক আছে, এবং সেই র্যাঙ্কগুলা চেক করার টুলস আছে। সেই টুলস দিয়ে আমরা একটা ওয়েবসাইটের র্যাঙ্ক আমরা চেক করতে পারি। এটাকে বলা হয় পিয়ার চেকার। পিয়ার চেকার। আর পেজ র্যাঙ্কটা সবসময় হয় 10-এর মধ্যে কাউন্টিং হয়, 1 থেকে রোল নম্বর 10 পর্যন্ত হবে ম্যাক্সিমাম, এরপরে আর হবে না। তো পিয়ার চেকার 10-এর মধ্যে কার কত সেটা নির্ভর করে। দেখেন আমি আপনাদেরকে একটা লাইভ দেখাই দিই পিয়ার চেকার দিয়ে। আপনি গুগলে সার্চ দিতে পারেন যে পিয়ার চেকার। এই যে গুগল পেজ পিয়ার চেকার দেখেন। এখন এখানে যদি আমি ধরেন গুগলের পিয়ার কত যদি দেখতে চাই, তাহলে www.google.com দিয়ে চেক পিয়ার। এখানে ক্যাপচা দিতে হবে, আপনার এই ক্যাপচাটা। কি বলেন, ঠিকই তো দিলাম। গুগল মনে দেখায় না, গুগলটা না, দেখাবে। ফেসবুকেরটা দেখেন। আচ্ছা, যাই হোক, এই টুলসটা প্রবলেম করতেছে, আমরা আর একটা টুলসে যাই। কত দেখেন, গুগলের পেজ র্যাঙ্ক কত? 9। দেখতে পাচ্ছেন আপনারা? জি, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। গুগলের পেজ র্যাঙ্ক হলো 9, কতর ভিতর? 10-এর মধ্যে। তাহলে আমরা যদি www.bdjobs.com দেই, কত? 5। তার মানে কি বুঝলেন? যে 10-এর মধ্যে যার 10 সে হচ্ছে সবচেয়ে বেটার,
আর 10 থেকে যত কম হবে তার চেয়ে আরো কম। তার মানে দাঁড়ালো ওই 1 থেকে 10-এর মধ্যে ঢোকাটাই অনেক টাফ। আপনার ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক যদি 1 বা 2ও হয়, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ওয়েবসাইটের হিউজ পরিমাণ ট্রাফিক। আপনি নিজে বুঝতেই পারতেছেন যে বিডি জবসে কি পরিমাণ মানুষ সারা দিন, কত লক্ষ মানুষ ডেইলি ভিজিট করে বিডি জবস, তার সেটার এগেনস্টই তার মাত্র পেজ র্যাঙ্ক 5। তার মানে আপনার আমার ওয়েবসাইট তো তাহলে থাকারই কথা না। আচ্ছা স্যার, এই 5টা কি মানে 10 মার্কের মধ্যে 5 মার্ক পাইছে এরকম, নাকি টোটাল বাংলাদেশের 10টা ওয়েবসাইটের মধ্যে 5 নাম্বার আছে এরকম? না না, এটা হলো যে গুগলের একটা র্যাঙ্ক করে ওরা 1 থেকে 10 পর্যন্ত, মানে মানে সব ভালো মন্দ ভিজিটরস দেখে আর কি, যে কি পরিমাণ ভিজিটরস এই সাইটটাতে আসে। তো সেটার ক্ষেত্রে সারা ওয়ার্ল্ড ব্যাপী, নট বাংলাদেশে, এটা ওয়ার্ল্ড কাউন্টিং হয়। তো ওয়ার্ল্ডের মধ্যে বিডি জবস এত যে বিডি জবস পায় প্রতিদিন, সেটার উপরে নির্ভর করে সে একটা ক্যালকুলেশন রোল নাম্বার দিয়েছে 5। সে ওয়ার্ল্ডের মধ্যে তার ক্যাটাগরি হলো 5 নম্বর ক্যাটাগরি টাইপ। আর গুগল ওয়ার্ল্ডের মধ্যে তার ক্যাটাগরি অনেকই থাকতে পারে। হ্যাঁ, অনেকই থাকতে পারে, 5 নম্বর অনেকই থাকতে পারে, সে 5 নম্বর ক্যাটাগরির মধ্যে আছে। স্যার এডিট পেইন্ট এলিটমেন্ট তো মানে নাই, থাকারই কথা না, থাকারই কথা না। বললাম না আমি তাহলে আপনাকে। চেক করে দেখবেন। হ্যাঁ দেখতেছি, নাই, জিরো দেখাবে, আমি ড্যাম শিওর। জিরো দেখছেন? নাই, তার কোনো ক্যাটাগরির মধ্যেই নেই। স্যার তাহলে ক্যাটাগরি 1 আসতে তাহলে কি করতে হবে স্যার? কত ভিজিটর লাগবে তার? এটা বলা মুশকিল, কিন্তু যদি আপনি ওয়ানে আসেন তাহলে মনে করবেন আপনি আইডল। ঠিক আছে, যদি ওয়ানও আপনার পেজ র্যাঙ্ক হয় তাহলে আপনি আইডল। আচ্ছা, বিক্রয়.কম দেখি। স্যার যদি পেজ র্যাঙ্ক না হয় তাহলে কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা নাই, বাট হলে আপনি নিশ্চিত যে আপনি হটকেক আপনার ওয়েবসাইট। তাদেরটা 10-এ 10। হ্যাঁ, তাদেরটা 10-এ 10। কোন কাদের- ধরনের ওয়েবসাইট? কাদেরটা? জি স্যার। কাদেরটা 10-এ 10? জি স্যার, কেউ একদম না, hot মনে হয় কেউরই নাই। গুগল নিজেরটাই তো নিজে নয়, 10-এ না। কেউ নাই, কেউ না, কেউ না। গুগল নিজেই তো নয়, সেই তো 10-এ উঠতে পারে না। গুগল নিজেই নয়। তাহলে বিক্রয়.কম দেখেন চাইরে 4 নম্বর স্যার ক্যাটাগরি। এটা কতদিন কাউন্ট করা হয় স্যার, যে 4-5-এ আসে ভিজিটর কাউন্ট করে? এটা সেই ভেরি ভিজিটর করে, কতদিন ধরে কাউন্ট করে? এটা ভেরি করে, লাস্ট 3 মান্থস করবে কাউন্ট। মানে নতুন একটা ওয়েবসাইট আবিষ্কার হলে সেটা 3 মাস পরে ও কাউন্টিং এ নিবে, এরপরে প্রতি মাসই হবে। আচ্ছা, তো পেজ র্যাঙ্ক সম্পর্কে আপনাদের আইডিয়া হয়েছে। পেজ র্যাঙ্কটা এভাবে 3 টুলস আছে, এগুলো দিয়ে আমরা চেক করতে পারি। এরপর আসেন কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ বলতে আমরা কি বুঝি? হোয়াট ডু মিন বাই কিওয়ার্ড? কিওয়ার্ড হলো যে গুগলে যে বিষয়গুলো নিয়ে আমরা সার্চ দেই সেটাই হলো কিওয়ার্ড। তাহলে রিসার্চটা কি? রিসার্চটা হলো যে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট যারা চায়, যে ইউজার্সরা যে বিষয়গুলো দিয়ে সার্চ দেয়, সেই সার্চের সাথে যাতে আমাদের ওয়েবসাইটের কাঙ্ক্ষিত প্রোডাক্টের সার্চিং মিলে যায়, সেটার জন্য আমাদের কিছু মেকানিজম, কিছু অ্যানালাইসিস এবং কিছু রিসার্চ করতে হয়। রিসার্চ করে সেই কিওয়ার্ডগুলো আমাদের ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় বসাতে হয়, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশনস, তারপরে আপনার হেডার ট্যাগ, হ্যাঁ, এইসব জায়গাগুলোতে বসাতে হয়। আর এইসব জায়গায় বসানোর কারণেই মূলত আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব, তখন তো আমরা জানবোই যে কিওয়ার্ড রিসার্চ নিয়েই মূলত মোটামুটি আমাদের 3 থেকে 4টা ক্লাস আছে শুধু কিওয়ার্ড রিসার্চ নিয়ে। এই টপিকসটা নিয়েই শুধু 3 থেকে 4টা ক্লাস হবে আপনার। আর একটা এসইও করা সবচেয়ে সহজ হইলো, যে যত ভালো কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন তার সাইট তত তাড়াতাড়ি গুগলের প্রথম পেজে আসার সম্ভাবনা বেশি থাকে। এই কারণেই কিওয়ার্ড রিসার্চটা খুব গুরুত্ব সহকারে শিখতে হবে, এবং গুরুত্ব সহকারে যদি ভালো কিওয়ার্ড আপনি রিসার্চ করতে পারেন তাহলে আপনার কষ্ট কম হবে। ওই যে কথা আছে না, আপনি যদি পড়ালেখা করেন, ওই যে একটা কথা আছে, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। আপনি যদি ছোটকাল থেকে ব্রিলিয়ান্ট হন, পড়ালেখায় মনোযোগী হন, তাহলে আপনি ভালো চাকরি করবেন, ভালো জায়গায় থাকবেন, ভালো কিছু করবেন। আর যদি আপনি ছোটকাল থেকে আপনি দুষ্টুমি বদমাশি করেন, বড় এসে তখন আপনার দিনমজুরি কাজ করতে হবে, খেটে কাজ করতে হবে। ঠিক এই এসইও ক্ষেত্রে তেমনি শুরু থেকেই যদি আপনি ভালো কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, তাহলে পরবর্তী কাজগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। আর যদি শুরুতে আপনি ভালো কিওয়ার্ড রিসার্চ করতে না পারেন,
পরবর্তী কাজগুলো আপনার জন্য কঠিন হয়ে যাবে। এরপর হলো শার্পস। শার্পস তো আমি বলেই ফেলছি এর আগের ক্লাসগুলোতে। শার্পস মানে হলো শার্পস। তার মানে স্যার কিওয়ার্ড রিসার্চটা কি দিন বাই দিন? হ্যাঁ হ্যালো স্যার, হ্যাঁ কিওয়ার্ড রিসার্চটা কি স্যার দিন বাই দিন প্র্যাকটিসের করতে করতে ডেভেলপ করতে হয় নাকি টোটালি নিজের আইকিউ ব্রেন খাটায় করতে হয়? আইকিউ ব্রেনটা বেশি, মানে কিছু মেকানিজম আছে, টেকনিক্স আছে, ওই টেকনিক গুলোর সাথে নিজের ব্রেনটাকে বেশি প্রাধান্য দিতে হবে। এই তো আজকের ক্লাস এতটুকুই। আমি বলছিলাম যে আজকে এটা শেষ করতে করতে আপনাদের ক্লাস শেষ হয়ে যাবে। বলেন কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করেন। আজকে এতটুকুই। শার্পের কাছে কি তাহলে নেক্সট ক্লাসে করা হবে ইনশাআল্লাহ? সার্চ মানে হলো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস, আর কিছু না। আর সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস মানে কি তো জানেন, গত ক্লাসে বলছিলাম আমি সার্চ। জি স্যার, এটা জানি স্যার। স্যার সার্চ ইঞ্জিন তো গুগল যেভাবে কাজ করে সেটার মধ্যে ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার তাহলে এটা টেকনিক্যাল টার্মটা বুঝলাম না, যে এটা টেকনিক্যাল টার্মটা তো বুঝলাম যে কোনটা কি, কিন্তু শার্পের এখানে টেকনিক্যাল টার্মটা কি সেটা বুঝলাম। আচ্ছা, শার্পসের টেকনিক্যাল টার্মটা হলো যে আপনাকে জানা জাস্ট যে এটা একটা টেকনিক্যাল টার্মস। কারণ আপনাকে বায়ার যখন কাজ দিবে না, তখন আপনার যখন তার সাথে ইন্টারভিউতে বসবেন, তখন আপনাকে টেকনিক্যাল টার্মস গুলো নিয়ে কথা বলবে। ধরেন বায়ারের সাথে একটা বিষয় নিয়ে কথা হচ্ছে, আপনার কি কথা হচ্ছে, যে তুমি আমার ওয়েবসাইটের তুমি কিছু লিঙ্ক জেনারেট করো, তুমি আমাকে কিছু ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে দাও, তোমাকে আমি প্রতি একটা ব্যাকলিঙ্কের এগেইনস্টে আমি $1 করে তোমাকে পে করবো। তখন যদি আপনি বায়ারকে বলেন যে আচ্ছা বস, আপনি বললেন যে ব্যাকলিঙ্কের কথা, তো আসলে ব্যাকলিঙ্কটা কি হবে, ব্যাকলিঙ্কটা কি আপনার এক্সটার্নাল ব্যাকলিঙ্ক হবে না ইন্টারনাল ব্যাকলিঙ্ক হবে, না আপনার ডু ফলো লিঙ্ক হবে না নো ফলো লিঙ্ক হবে। এই কথাটা যখন আপনি বায়ারকে বলবেন, তখন কিন্তু বায়ার আপনার সম্পর্কে একটা আইডিয়া জেনারেট করে ফেলবে, মাথার মধ্যে একটা ব্রেইনে কাজ করবে যে এই ছেলে কিছু জানে বলি সে এই অ্যাডভান্স লেভেলের কোশ্চেনটা আমাকে করতে পারছে। ব্যাপারটা বুঝছেন? মূলত টেকনিক্যাল টার্মস গুলো আপনাদেরকে বক বক করে আমার শেখানোর কারণটা হলো যে আপনাদের ইন্টারভিউতে যাতে আপনাদের ফেস করতে কোনো প্রবলেম না হয়, দ্যাটস ওয়াই। আদারওয়াইজ আপনার এগুলো না শিখলেও কিছু হয়ে যাবে। কারণ হলো স্যার আপনার বায়ারকে, ব্যাকলিঙ্কিং কি আমাদের কোনো ক্লাস হবে? হ্যাঁ ব্যাকলিঙ্ক ক্রিয়েট কিভাবে করতে হয় সেটা তো ক্লাস আছে, অফ পেজ অপটিমাইজেশন আছে। জি স্যার। এরপরে হ্যালো ধরেন ভাইয়া। আপনাকে বারবার সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস না বলে আপনি যদি বায়ারের সাথে স্মার্টলি বলেন, আপনি বলেন কোন শার্পসে আমি আপনার কাজ করতে হবে। শার্পস মানে কি, বিং হইতে পারে শার্পস, গুগল হইতে পারে শার্পস, ইয়াহুস হইতে পারে শার্পস। আপনি যদি এভাবে অ্যাডভান্স লেভেলে বায়ারকে আপনি থ্রু করতে পারেন কথাবার্তা, বায়ার এমনি আপনাকে কাজ দেবে, জাস্ট ভেরি স্মার্ট, সে তো সব জানে। এই শার্পস আপনার বাংলাদেশের অনেক বড় বড় এসইও এক্সপার্ট আছে, আপনি তাকে জিজ্ঞান হঠাৎ করে বস কোন শার্পসে আপনি কাজ করেন, ও তাকাই থাকবে আপনার দিকে। শার্পস মানে কি, কিছুক্ষণ হিসেব নিকেশ করে তারপর বলতে হবে। তো এই জন্যই মূলত আপনাদের শিখা, আর কিচ্ছু না। বলেন, এক ম্যাডাম কি জানি কোশ্চেন করতে চাইছেন। মানে কিওয়ার্ড রিসার্চের জন্য মানে কোনো সফটওয়্যার কি ব্যবহার করা হয়? টুলসও আছে, টুলস আছে কিছু টুলস, ওই টুলস গুলো দিব আমি। জি দেখাই দিব আমি। ওকে ওকে। স্যার তার মানে হচ্ছে এখানে কিছু টপিকের উপরে ইন্ডিভিজুয়াল ক্লাস হবে ইনশাআল্লাহ, এই তো? এখানে টপিকের ইন্ডিভিজুয়াল ক্লাস হবে শুধু কিওয়ার্ড রিসার্চের উপর, আর কোনোটার উপরে ইন্ডিভিজুয়াল কোনো ক্লাস নেই, সব শেষ। আর নো ফলো লিঙ্ক কিভাবে করে, ডু ফলো লিঙ্ক করে, সেগুলো অফ পেজে আছে। এগুলো এখানে মোটামুটি মেজরিটি জিনিসই আমরা প্র্যাকটিক্যাল করব আসলে। ভাই এখানে মেন তো মনে হয় কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, মেনই তো এসইও প্ল্যান হলো কিওয়ার্ড রিসার্চ, এসইও প্ল্যান হলো কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা স্যার, ওই যে আমরা কোনো কিছু যখন সার্চ দিই তার যে আউটপুটটা বের হয় সেটাই তো সার্চ। হ্যাঁ হ্যাঁ, যে পেজটা রেজাল্ট গুলো শো করে সেই পেজটাই হলো সার্চ। তাহলে আমাদের আজকের টেকনিক্যাল টার্মস মধ্যে বেশিরভাগই কি অফ পেজের নাকি? হ্যাঁ, বেশিরভাগই অফ পেজে। শুধু কিওয়ার্ড রিসার্চটা মনে হয় অন পেজের, আর বাকি কিওয়ার্ড বেশি রিসার্চ, হচ্ছে কিওয়ার্ড রিসার্চ অন পেজেও পড়ে না অফ পেজেও পড়ে, এটা আলাদাই একটা টপিক। ইয়াহু এসইও তিনটা পার্ট, ফার্স্ট পার্ট কিওয়ার্ড রিসার্চ, সেকেন্ড পার্ট হলো আপনার অন পেজ অপটিমাইজেশন, থার্ড পার্ট হলো অফ পেজ অপটিমাইজেশন।
কিওয়ার্ডের এসইও তিনটা পার্ট। আমরা এখন পর্যন্ত এসইও এর কোনো পার্টই ঢুকতে পারি নাই। নেক্সট ক্লাস থেকে আমরা এসইও এর ফার্স্ট পার্টে ঢুকবো। কিওয়ার্ড রিসার্চ। ভাই আজকের মতো ক্লাস শেষ কি? হ্যাঁ, আরো নিতে বলতেছেন? না না শুনেছেন, সমস্যা নেই। স্যার এখানে অন পেজের কি আছে স্যার? অন পেজের কি কি শিখাবো অন পেজে? না না, এই টপিকগুলোর মধ্যে টার্মস এর মধ্যে অফ পেজ যেহেতু বেশি, অন পেজ কিছু কি আছে এখানে অন পেজে কাজ করার মতো, কাজ করতে হয়? অন পেজে আছে যে অ্যাঙ্কর টেক্সট লিংক ক্রিয়েট করতে হবে, লিংক গুলো বানাইতে হবে, নো ফলো লিংক কিভাবে বানায়, ডু ফলো লিংক কিভাবে বানাইতে হয় সেগুলো আছে। এসইওতে কাজ নিতে কি ব্রাদার সাথে মনে করেন যে ফেস টু ফেস কথা বলে তারপর বিট করে কাজ নিতে হয় নাকি কার সাথে? ওই বাইরের সাথে? না, ফেস টু ফেস না, আপনাকে ও অপশন দিবে, হয়তো বা আপনার সাথে স্কাইপে কথা বলবে অথবা আপনাকে মেইল করবে, মেইলে রিপ্লাই দিতে বলবে। এটা ডিপেন্ড করে বায়ারদের উপরে, সে কিভাবে নিবে আপনাকে, সে আপনাকে বলে দিবে যে আমি এইভাবে তোমার সাথে কথা বলবো, আর ও যেভাবে বলবে সেভাবে আপনাকে সেভাবে কথা বলতে হবে। স্যার এই টপিকটা যদি সবার কোশ্চেন শেষে আমি একটা টপিক কথা বলবো, সেটা হচ্ছে স্যার ওই যে সিপিএ মার্কেটিং এর ব্যাপারে। এখন কি স্যার বর্তমানের প্রেক্ষাপটে যদি সিপিএ মার্কেটিংটা শিখলে কি বেনিফিটেড হওয়া যাবে? কারণ ওটা তো আর্নিং করা তাড়াতাড়ি আর সহজ। সিপিএ ক্লাস করতেছেন আপনি? না স্যার আমি করি নাই, ক্লাস তো শুরু হলো মাত্র 2-3টা। আপনি যদি বলতেন তাহলে আমি এটা শুরু করতাম আর কি। দুদিন আগে কি সিপিএ 5টা ক্লাস শেষ হয়ে গেছে? 5টা ব্যাক ক্লাস গুলো দেখে নিলে তবে 5টা ক্লাস শেষ হয়ে গেছে। এখন ভর্তি হওয়া যাবে না স্যার? করতে পারেন, সিপিএ না করে অ্যাপস করেন। অ্যাপসে স্যার? আচ্ছা স্যার একটা কথা স্যার, আপনার যে এই ফ্ল্যাশ লাইটের অ্যাপসটা আমি দেখলাম স্যার, ওটা তো অনেক হেভি স্যার, অনেক ভারী, 28 এমবি। তাহলে একটা ফ্ল্যাশ লাইট এত এমবি দিয়ে ডাউনলোড তো কই 28 এমবি? 4M 7 4.5 এমবি। না স্যার, কালকে আমি দেখলাম ওই যে এক ভাই স্ক্রিনশট দিয়ে দিল ইনফরমেশনটা অ্যাপসের। না, ওইটা হলো যে ক্যাশ সহ, কিন্তু নরমালি এটা সাইজ হলো 4.5। কোনো অ্যাপস 4.5 এর বেশি হয় না, কিন্তু 28 এমবি হবে তখনই যখন আপনার ক্যাশ সহ কাউন্ট হবে। মানে হলো, হ্যালো ভাইয়া, হ্যাঁ আপনি কি ফ্ল্যাশ লাইটে ওটা দিছেন? কালকে একটা লিংক, এটা আমি প্লে স্টোরে একটা দেই না, এটা আমার ওই গুগল ড্রাইভ ইনস্টল করা ছিল, ওখান থেকে একজনে চাইছিল, বারবার নক করতেছিল, তখন আপনাদের ওই কোন গ্রুপে দিলাম, এসইও তে দিলাম না জানি সিপিএ গ্রুপে হ্যাঁ স্যার, দিয়েছি। আমাদেরটাই দিছিলেন এসইওতে। হ্যাঁ, এটা বানানো হয়েছিল মাত্র 2 দিন হয়েছে, মানে এটা আমি মানে এখন আমি প্লে স্টোরে আপলোডও করিনি এই অ্যাপসটা। ও, ওটা একটু দেখার দরকার ছিল স্যার। আছে তো, ওটা কি আছে তো আপনারা কি একটু ওনাকে লিংকটা দেন। আচ্ছা স্যার, আরেকটা কথা, ওই স্যার অ্যাপসে ধরেন আমরা ওই ওয়ার্ডপ্রেস মানে দিয়ে যে অ্যাপ ডেভেলপমেন্ট করবেন, ওটা থেকে স্যার হেভি অ্যাপ গুলো করা যাবে নাকি শুধু নরমাল ফ্ল্যাশ লাইট এরকম ক্যালকুলেটর মানে সিম্পল যে অ্যাপ গুলো আছে এইটুকুলা? সবগুলাই করতে হবে, সব করতে পারবেন, আর্নিংও করতে পারবেন, আর্নিং অ্যাপসও বানাইতে পারবেন। মানে গ্রুপ ওয়াইজ যদি আর্নিং অ্যাপস করতে চান, ফিডব্যাক নিতে চান, ডেটাবেস ক্রিয়েট করতে চান, ধরেন কেউ রেজিস্ট্রেশন করে অ্যাপস করবে, তাকে ট্র্যাক করতে চান, সে কি কি কাজ করতেছে না করতেছে, রেফারেল করতে চান, সব করা যাবে। এবার ইমুর মতো অ্যাপস তো বানানো যাবে নাকি কথা বলার জন্য ফোনে? হ্যাঁ, ইমুর মতো অ্যাপস, ইমুর মতো অ্যাপস বানাইতে হলে আপনাকে সাবঅর্ডিনেট আরো কিছু সফটওয়্যার নিতে হবে, দেনই পারবেন, এর সাথে এছাড়া পারবেন। আপনি ইমুর মতন কাঠামো তৈরি করতে পারবেন, বাট ইমুতে যে আপনার ফোনটা দিতেছেন, এটার জন্য বিটিসিএল থেকে আপনার লাইসেন্স নিতে হবে আগে। হ্যাঁ, ইমুটাকে আমরা খুব সহজভাবে ইউজ করতেছি, দ্যাট মিন ওয়ার্ল্ডের যতগুলো কান্ট্রি ইমু সাপোর্ট করে, সবগুলো কান্ট্রির যে আমাদের মতো যে বিটিসিএল আছে, মানে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি বোর্ডের আপনার লাইসেন্স নিতে হবে আগে, নাহলে তো আপনি এক দেশ থেকে আরেক দেশের ভয়েস কমিউনিকেশন আপনি নিতে পারবেন না। হ্যাঁ, ওগুলাকে বলা হয় আইএসপিএন। তো মেসেঞ্জার তাহলে কি সেম? সেম সবগুলা থেকে বিটিসিএল এর আপনার পারমিশন নিতে হবে। টাকা লাগে মনে হয়, অনেক টাকা। ডেফিনেটলি টাকা লাগবে, গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে না। আচ্ছা স্যার, আবার অনেকে অ্যাপস দেখি যে মানে সাইন আপ করলে রেফারেল করলে যে টাকা দেয়, ওদের কি লাভ? এটা বাংলাদেশের একটা অ্যাপস দেখলাম যে টাকা অ্যাপস এর নাম, ওইখানে যে প্রতিদিন অ্যাপস মানে অ্যাড দেখলে
5 টাকা করে না জানেন কি একটা আর্ন করার সুযোগ আছে, আমি একটা ভিডিও দেখছিলাম। হ্যাঁ ওইটাই তো, মানে এইটা এটা হলো যে অ্যাপস এর বিজনেস। ওরা এখন এটাকেই, আমি এই ক্লাসটা এই কথাটা বলছিলাম মনে হয় একদিন, যে মানে এখন এই অ্যাপস নিয়ে আবার কিছু বাংলাদেশের মানুষ আছে তারা ইলিগেল বিজনেস করতেছে। আপনারা আমার যে ফ্ল্যাশ লাইটের অ্যাপসটা আপনারা কে ডাউনলোড করছেন আমি জানি না, যদি কেউ করে থাকেন দেখবেন ফ্ল্যাশ লাইটটা ডাউনলোড করলে ফ্ল্যাশ লাইটটা আপনি যদি ইউজ করেন অ্যাড আসে, খেয়াল করছেন এটা কেউ? হ্যাঁ স্যার, এটা জুতার একটা আছে। জুতারটা আসবে না, বাট এখন হয়তো বা জুতার একটা অ্যাড আসতেছে, 2 দিন পর দেখবেন যে আরেকটা অ্যাড আসতেছে। আর স্যার ওইটা কি আপনার একটা কোম্পানি থেকে একটা নিছেন নাকি অনেকগুলো? না আমি কোনো অ্যাড নেই নাই, আমি কিচ্ছুই নেই নাই, আমি তো খালি অ্যাপস বানাইছি, কোনো অ্যাড আমি কিছু নেই নাই, যা অ্যাড দেওয়ার গুগল দিতেছে ওর ইচ্ছা মতো। ও আর স্যার ওইখানে ধরেন অ্যাড আপনার ওই বেনিফিটটা কিভাবে আসতেছে যে এই যে আপনি কয়টা এই যে অ্যাপসটা আপনি চালাচ্ছেন না, হ্যাঁ এখন যতদিন চালাবেন, চালাইলেই তো ওই অ্যাপসটা আপনি যখন ফ্ল্যাশ লাইটের লাইটটা জ্বালাবেন তখনই একটা অ্যাড আসে, তাই না? তার মানে লাইটও জ্বলতেছে পাশাপাশি একটা অ্যাডও চলে আসতেছে। এই যে একটা আপনি দেখলেন না, ওই অ্যাডটা যে আপনি দেখতেছেন তার কারণেই গুগল আমাকে পয়সা দেবে। স্যার এই যে অ্যাডটা যে দেখাচ্ছে একটা নির্দিষ্ট জায়গা নিয়ে দেখাচ্ছে, সেটাকে আপনার সেট করে দেওয়া নাকি গুগলে সেট করে নিজে থেকে ক্যালকুলেট করে নেওয়া? কি কি অ্যাডটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে অ্যাপের জি, স্যার। ভিতরে যে অ্যাডটা নিচের দিকে দেখাচ্ছে বা মাঝখানের দিকে দেখাচ্ছে, এটা আমার সেট করে দেওয়া কিনা সেটা? জি জি। হ্যাঁ ওটা আমার সেট করে দেওয়া, ওটা আমার সেট করে দেওয়া, যে আমি অ্যাপস যখন বানাইছি এই অ্যাপস এর ভিতর বলে দিছি যে আমার এই জায়গাটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য ডেডিকেটেড। আর স্যার ওই ধরেন আপনার $1 জন্য কয়টা অ্যাপস ওরকম গুগল শো করবে, $1 পে করবে তাহলে? মানে কয়টা অ্যাপস লাগবে, মানে কয়টা অ্যাড মানে একটা অ্যাপে ধরেন কয়টা অ্যাড শো আপনার মানে দেখানো হইলে $1 পে করবে এরকম? এটার হিসাব আছে একটা, এটার হিসাব হলো যে ইমপ্রেশনস এক জিনিস আর হলো ক্লিক এক জিনিস। আপনি যে আমার অ্যাপসটা দেখতেছেন সেখানে যে অ্যাডগুলো শো করতেছে, মানে অ্যাড খালি দেখেই যাচ্ছেন, আপনি চোখ থেকে ভুলেই যাচ্ছেন, তার মানে এটা হলো ইমপ্রেশন। আবার আপনি ওই যে জুতার যে একটা অ্যাড দেখছেন বলতেছেন, ওই জুতার অ্যাডের ভিতর যদি আপনি আবার ক্লিক করতেন তাহলে এটা হয়ে যেত কি ল্যান্ডিং পেজ, মানে ক্লিক ল্যান্ডিং পেজ হয়ে যেত। তাহলে ক্লিক ল্যান্ডিং পেজে টাকা দেয় বেশি আর ইমপ্রেশনে টাকা দেয় কম, ঠিক আছে? কিরকম কিরকম দেয় স্যার 100 এটার ইমপ্রেশনে? এটা ধরেন ক্লিকের টাকা পাবে, অ্যাপস এর ক্ষেত্রে এখন একটু বেশি দেয় ওরা, 0.25 US ডলারের মতো। সেন্ট 25 সেন্ট? 0.25 সেন্ট, রাইট। এটা কি মানে ওই ক্লিকে নাকি শুধু দেখায়? ক্লিকে পার ক্লিক? আর ইমপ্রেশন হচ্ছে 0.03 বাংলাদেশের রেট আর কি। বাট এটা যদি আবার ইউএসএ হইতো তাহলে একটা ক্লিকই আমি পাইতাম $1 করে। আচ্ছা ভাই, এমনি এমনি অ্যাপস বানাতে তো কোনো খরচ নাই নাকি? এরকম টর্চ লাইট তারপর এরকম এরকম অ্যাপস বানাইতে, নরমাল গেমস অ্যাপসগুলো বানাইতে কোনো না টাকা লাগে? খরচ হয় না। খরচ হইলে আর ক্লাস করবেন কি জন্য, শিখবেন কি জন্য? স্যার পুরো একটা হ্যাঁ বলেন বলেন, শুনতে পাচ্ছেন? আচ্ছা ভাই,